আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো আবির, সুইটহার্ট, একটা খুশির খবর দেওয়ার আছে। কি খবর? সামনে আমার আর তোমার বিয়ে, আর আমার মা কালকেই তোমার বাড়িতে যাচ্ছে বিয়ের কথা বলতে। সত্যি? কিন্তু আপনার ড্যাড আমাকে মেনে নিয়েছে? না, আমার হিটলার ড্যাড এখনো মেনে নেয়নি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের বিয়েটা হবেই, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আমাকে একবার বউ হয়ে আসতে দিন, আমি ঠিক আপনার ড্যাডের মন জয় করতে পারবো। আমি জানি তুমি পারবে। আবার সুইটহার্ট পারে না এমন কোনো কাজই নেই। আর শোনো, প্রথমে এঙ্গেজমেন্ট, তারপর বিয়ে হবে, আর বিয়ের শপিং আমরা একসাথে করব। ওকে। আর আচ্ছা, ওই তুলিকার কি হলো, যার সাথে আপনার ড্যাড আপনার বিয়ে ঠিক করেছিল? আমি তুলিকাকে আমাদের সম্পর্কের ব্যাপারে সব বলেছিলাম। তুলিকা আমাকে অনেক সাহায্য করেছে এই বিয়ে ভাঙতে। আমি বুঝতে পারছি না তুলিকা এমন কেন করলো। মানে আপনাকে তো সব মেয়েরাই পেতে চায়, তাহলে? আসলে তুলিকা আমাকে খুব ভালোবাসে, আর আমার খুশির জন্য ও নিজের খুশি স্যাক্রিফাইস করেছে। তুলিকা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। ও আপনাকে জড়িয়ে ধরেছিল কেন? তুমি রাগ করো না প্লিজ, ও আমাকে কোনোদিনও পাবে না বলে তাই জড়িয়ে ধরেছিল। সত্যি তুলিকা খুব ভালো মেয়ে। ও যদি মঞ্জুলিকার মতো মেয়ে হতো তাহলে আপনাকে বিয়ে করেই ছাড়তো। ও ও হ্যালো, আমাকে বিয়ে করা এত সহজ নয়। আমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, শুধু তুমি ছাড়া। ওকে? ঠিক আছে, বুঝেছি। আই মিস ইউ সুইটহার্ট। আই মিস ইউ টু আবির। আমি আপনাকে বিয়ে করার জন্য ছটফট করছি। বেশি ছটফট করো না, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। ঠিক আছে, রাখছি এবার। ইয়েস, রাখো। পরের দিন রেবেকা চৌধুরী স্নেহাদের বাড়িতে যাওয়ার জন্য বের হতে লাগলো। তখনই আরমান চৌধুরী ওর কাছে আসলেন আর বললেন, রেবেকা, ওই স্নেহাকে এই বাড়ির বউ করো না। আবির আমাদের একমাত্র ছেলে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্যই করেছি। আমার আবির শ্রেয়াকে পেয়েই খুশি হবে। এই স্নেহা টাকার জন্য আমাদের ছেলেকে ফাঁসিয়েছে। না, তুমি ভুল ভাবছো। শ্রেয়া খুব ভালো মেয়ে, আমি নিজেই দেখেছি। ও এসেছিল সেদিন। কবে এসেছিল ওই হারাহাবাতে মেয়েটা? 1 বছর আগে। সেদিন তুমি বাসায় ছিলে না, অফিসে ছিলে। ওই মেয়েটার সাহস কি করে হলো এই বাড়িতে আসার? বুঝেছি, সেদিন থেকে ওই মেয়েটা লোভ হয়েছিল এই বাড়িতে বউ হয়ে আসার। তুমি ভুল ভাবছো, ওই মেয়েটা লোভী নয়, খুব ভালো মেয়ে। তুমি ওর সাথে একবার দেখা করো। না, ওর সাথে আমার দেখা করার দরকার নেই। আমি এসব মেয়েদের ভালো করে চিনি। ও আমার একমাত্র ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে সব সম্পত্তি কেড়ে নেবে, তারপর আমার ছেলেকে ছেড়ে চলে যাবে। এইসব তোমার ভুল ধারণা। একদিন তোমার এই ভুল ধারণা ভাঙবেই। কোনো ভুল ধারণা নয়, আমি আমার ছেলে আবিরকে খুব ভালোবাসি। আমি ওর জীবন নষ্ট হতে দেব না। তুমি যা ভাবার ভাবতে পারো, আমি এখন যাচ্ছি বলে রেবেকা চলে গেল। আমি ওই স্নেহাকে ছাড়বো না। আমি আমার ছেলের জীবন থেকে একে সরিয়ে দেব। এদিকে রেবেকা চৌধুরী স্নেহাদের বাড়িতে চলে আসলো আর কলিং বেল বাজালো। তারপর অরুণিমা দরজা খুলে দিল। কে আপনি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি রেবেকা চৌধুরী, আবিরের মা। আপনি আবিরের মা? আচ্ছা, ভেতরে আসুন। আমি এখানে আবির আর শ্রেয়ার বিয়ের কথা বলতে এসেছি। তাই? এই শুনছো? অনেক তাড়াতাড়ি নিচে নেমে এসো, দেখো কে এসেছে। এই কথা শুনে স্নেহা আর অনেক দুজনেই নিচে নেমে আসলো। কে এসেছে মা? দেখো কে এসেছে। স্নেহা রেবেকা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি এসেছেন? আমি জানতাম আপনি আসবেন। কি করে জানলে তুমি? আমাকে আমার আবির আগেই সব বলেছে। তাই আমার ছেলে আগেই সব বলে দিয়েছে? ইয়েস আন্টি। তা আপনি কেন এসেছেন? আমি আবির আর শ্রেয়ার বিয়ে দিতে চাই। স্নেহা, তুই গিয়ে ওনার জন্য নাস্তা নিয়ে আয়। ঠিক আছে। তারপর স্নেহা নাস্তা আনতে চলে গেল।
দুদিন পরে এঙ্গেজমেন্ট হবে, তারপর বিয়ে রিচুয়াল হবে। কিন্তু এত তাড়াতাড়ি কি করে? আমার আবিরের জন্য আমার ছেলের স্নেহাকে তাড়াতাড়ি বিয়ে করতে চাই। ঠিক আছে, আমরা রাজি। এদিকে স্নেহাও খাবার নিয়ে আসলো আর বলল, আন্টি নিন, খাবার খেয়ে নিন। এইসবের কোনো দরকার নেই। দরকার আছে আন্টি, সেদিন আপনি আমাকে খাইয়েছিলেন, এবার আমি আপনাকে খাওয়াবো। ঠিক আছে অগত্যা, আমার হবু বৌমা যা বলবে তা তো আমাকে শুনতেই হবে। তারপর রেবেকা চৌধুরী খাবার খেয়ে চলে গেল। আজ আমি খুব খুশি মা, ফাইনালি আমি আবিরকে পাবো। নিজের মাকে জড়িয়ে ধরে বললাম। ঠিক আছে, 2 দিন পর এঙ্গেজমেন্ট, আমাদের অনেক শপিং করতে হবে। ওকে মা। বলে স্নেহা ঘরে চলে গেল। এদিকে আবির স্নেহার জন্য গিফট শপ থেকে গিফট কিনতে গেল। ভাই, আমার জন্য শপের সব থেকে দামি পারফিউম দিন, গিফট হ্যাম্পারে বেঁধে দেবেন। ঠিক আছে, এই নিন। এর দাম কত? 15,000 টাকা। এত কম দাম? আর ইউ ম্যাড? আমি আমার সুইট হার্টের জন্য এত কম দামের পারফিউম দেব? তাড়াতাড়ি চেঞ্জ করুন। এই কথা শুনে শপকিপার হাসতে শুরু করলো। হাসি বন্ধ করে খুব এক্সপেন্সিভ পারফিউম দিন। তারপর শপকিপার 30,000 টাকার দামে পারফিউম দিল। এবার ঠিক আছে, আমার সুইট হার্টকে এবার গিফটটা দিতে হবে। এদিকে স্নেহা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই কয়েকজন গুন্ডা স্নেহাকে ঘিরে ধরলো। কে আপনারা, আর কেন বিরক্ত করছেন আমাকে? আমরা তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে স্নেহা পালাতে শুরু করলো আর গুন্ডারাও পিছনে ধাওয়া করতে শুরু করলো। হঠাৎ স্নেহার একজনের সাথে ধাক্কা লাগলো, সে হলো আবির। কি হয়েছে স্নেহা, এভাবে দৌড়াচ্ছ কেন? আবির, ওই গুন্ডারা আমাকে তাড়া করেছে। এই কথা শুনে আবিরের মাথায় রক্ত উঠে গেল। ও গুন্ডাদের দিকে আগুন চোখে তাকালো। আজ আমি এই শয়তানদের ভয়ঙ্কর শাস্তি দেব। বলে আবির গুন্ডাগুলোকে ধরে জোরে জোরে মারতে লাগলো আর একজনকে বলল, বল তোরা কোন সাহসে স্নেহাকে বিরক্ত করেছিস? বল, আর কে পাঠিয়েছে তোদের? সেই খুবই পাওয়ারফুল মানুষ। সে যতই পাওয়ারফুল হোক না কেন, আমি তাকে ভয়ঙ্কর শাস্তি দেব। তার নাম বল। তার নাম আরমান চৌধুরী। এই কথা শুনে স্নেহা আর আবির দুজনেই শকড হয়ে গেল। এসব তুই কি বলছিস? তুই আমার ড্যাডের সম্পর্কে মিথ্যা কেন বলছিস? আমি সত্যি কথা বলছি, আরমান চৌধুরী এই মেয়েটাকে কিডন্যাপ করতে বলেছিল। না, এটা হতে পারে না। ড্যাড এটা কি করে করতে পারলো? আবির, নিজেকে সামলান প্লিজ। তারপর আবির স্নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি ড্যাডকে এই জন্য কোনোদিনও ক্ষমা করতে পারবো না। উনি ভুল করে ফেলেছেন নিজের ছেলের ভালোবাসায়। না, তুমি যাই বলো, আমি ওনাকে ক্ষমা করতে পারবো না। আজ থেকে আমি ওই লোকটাকে ঘৃণা করি, শুধু ঘৃণা। এমন ভাবে বলবেন না, উনি যাই করুক না কেন, উনি আপনার ড্যাড হন। ওনাকে আর একটা সুযোগ দিন প্লিজ। না, আমি এখনই বাড়ি যাব, গিয়ে ওই লোকটার মুখোমুখি হব। বলে আবির গিয়ে গাড়িতে উঠে জোরে গাড়ি চালিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে আবির আরমান চৌধুরীর কাছে চলে গেল। তুমি এখন আমার ঘরে। ড্যাড, তুমি এটা কি করে করতে পারলে? কি করেছি আমি? তুমি স্নেহাকে কিডন্যাপ করার চেষ্টা করেছো। শেম অন ইউ ড্যাড, শেম অন ইউ। তুমি কি করে জানলে এসব? আমি সবকিছু জেনে গেছি। তোমার ভাড়া করা গুন্ডারাই সব বলেছে। দেখো আবির, সোনা ছেলে আমার, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। ওই মেয়েটা তোমাকে ডিজার্ভ করে না। তোমার মতো এত সুন্দর দেখতে ছেলেকে ওই ফালতু মেয়েটা বিয়ে করবে, ওটা আমি মেনে নেব না। তোমার জন্য ওর থেকে খুব সুন্দরী মেয়েকে আমি খুঁজে আনবো, তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। ওই মেয়েটাকে তোমার পাশে মানায় না। ব্যাস ড্যাড, ব্যাস। তোমার সাহস কি করে হলো আমার সুইট হার্টকে ফালতু মেয়ে বলার? আজ থেকে আমি তোমাকে শুধু ঘৃণা করি। আই হেট ইউ ড্যাড, আই হেট ইউ। এভাবে বলো না সোনা। আবিরকে জড়িয়ে ধরে বলল, ছাড়ো আমাকে, আমার তোমাকে ঘৃণা করছে। এভাবে বলো না, আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমার চোখে ঘৃণা দেখতে আমার খুব কষ্ট হবে। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আন্না, এখন থেকে আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার একমাত্র ছেলে, আমার সোনা তুমি।
আমি তোমাকে খুব আদরে মানুষ করেছি, আর তুমি এই মেয়েটার জন্য আমাকে কষ্ট দিচ্ছ। আবির আরমান চৌধুরীকে নিজে থেকে ছাড়িয়ে বলল। হ্যাঁ দিচ্ছি। তুমি জানো আমার এখন কতটা কষ্ট হচ্ছে তোমাকে ঘৃণা করতে, তাও আমি তোমাকে ঘৃণা করব। বলে আবির ঘর থেকে বেরিয়ে চলে গেল। আরমান মেঝেতে বসে কাঁদতে লাগলো আর বলল, তুমি ওই হার হাবাতে মেয়ের জন্য আমাকে ছেড়ে চলে গেলে আমি ওই মেয়েকে এ বাড়ির বউ বলে কোনোদিনও মেনে নেব না। আমি তোমাকে বিয়ে অন্য কারোর সাথেই দেব, দরকার হলে যে তোমাকে পেতে চায় সেই মঞ্জুলিকার সাথে যেভাবেই হোক। কিছুক্ষণ পর আরমান চৌধুরী মঞ্জুলিকার বাড়িতে চলে আসলো আর বেল বাজালো। আসছি, দরজা খুলছি। দরজা খুলে আরমান চৌধুরীকে দেখতে পেয়ে মঞ্জুলিকা অবাক হয়ে গেল। কেমন আছো মঞ্জুলিকা? আর রোহিত কেমন আছে? আঙ্কেল, আপনি হঠাৎ এখানে? ভেতরে আসুন। আর আমি আর বাবা দুজনেই ভালো আছি। আপনি বাবার সাথে দেখা করতে এসেছেন? বাবা নিজের ঘরে আছে, আপনি যান। না মঞ্জুলিকা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করতে কেন এসেছেন আপনি? এমনিতে আমার সাথে তো কোনো কথা থাকতে পারে না আপনার। আপনার ছেলের জন্য 1 বছর আগে আমাকে কলেজে অনেক অপমান সহ্য করতে হয়েছিল, এমনকি কলেজ থেকে আমাকে বেরও করে দেওয়া হয়েছিল। এসব কি আপনি জানেন না? আমি সব জানি। তাহলে কেন এসেছেন আপনি? আমি চাই তুমি আবিরকে বিয়ে করো। এসব কি বলছেন আপনি? আর ইউ ম্যাড? আবির আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। ও তো ওই মিডল ক্লাস স্নেহাকে ভালোবাসে। কি না করেছি ওদেরকে আলাদা করার জন্য, এমনকি স্নেহাকে খুন করার চেষ্টা পর্যন্ত করেছিলাম, কিন্তু আবির স্নেহাকে বারবার বাঁচিয়ে নেয়। কিন্তু এবার আমরা দুজন মিলে আবির আর স্নেহাকে আলাদা করব। কি করে করব? তুমি আমার ছেলেকে বিয়ে করে নাও। একবার বিয়ে হয়ে গেলে আবিরের আর কোনো উপায় থাকবে না তোমাকে মেনে নেওয়া ছাড়া। আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আবির তো স্নেহাকে ভালোবাসে। আমি ওই হার হাবাতে মেয়েকে আমার একমাত্র ছেলের বউ কোনোদিনও হতে দেব না। আবির আমার একটা হীরের টুকরোর ছেলে, হ্যান্ডসাম, ড্যাশিং, গুড লুকিং, হট দেখতে আমার ছেলে। আমার ছেলেকে পাওয়ার জন্য মেয়েদের লাইন লেগে আছে, আর আমার অত সুন্দর দেখতে একটা ছেলেকে একটা মিডল ক্লাস মেয়ে পাবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। আমার ছেলেকে পাওয়ার কোনো যোগ্যতা নেই ওই স্নেহার মধ্যে। ওই হার হাবাতে মেয়েকে আমার ছেলে আবিরের বউ আমি করব না। আমার ছেলের বউ শুধু তুমি হবে, আর কেউ না। আমার ছেলে শুধু তোমার হবে। 2 দিন পর এঙ্গেজমেন্ট, তারপর বিয়ে। এর মধ্যেই তোমাকে কিছু করতে হবে মঞ্জুলিকা। ঠিক আছে, আমি আবিরকে বিয়ে করব, আর একবার বিয়ে হয়ে গেলে আবিরকে আমার বউ বলে মানতেই হবে। যেটা আপনি করতে পারেননি সেটা আপনার এই হবু বৌমা অবশ্যই করে দেখাবে। আমি জানি তুমি এটা পারবে। আর একবার বিয়ে হয়ে গেলে তুমি আবিরকে পুরোপুরি নিজের করে নেবে, যাতে ওই মেয়েটার নামও আবিরের মনে না আসে। আসবে না মানে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিয়ের পর আবিরকে পুরোপুরি নিজের করে নেব। তাহলে বিয়েটা কি করে আটকাবে ওই হারাহাবাতে মেয়েটার সাথে? বিয়ে আটকাবো না, বিয়ে হবে, কিন্তু স্নেহার সাথে নয়, আমার সাথে হবে। শুধু বিয়ের দিন কোণে বদলে যাবে, কিন্তু এটা আমি একা করতে পারবো না। আমাকে একজন সাহায্য করবে। কে সাহায্য করবে? রেহান সাহায্য করবে। এই রেহানকে? রেহান আমাদের কলেজেই পড়তো। ও স্নেহাকে খুব ভালোবাসে। শুনেছি রেহান কিছু মাস হসপিটালে ছিল। আবির রেহানকে খুব মেরেছিল তাই। তাহলে এই হারাহাবাতে মেয়েটা শুধু আমার ছেলেকেই নয়, আর একজনকেও ফাঁসিয়েছিল। ইয়েস আঙ্কেল। এই মেয়েটাকে যে করেই হোক আমার ছেলের জীবন থেকে সরাও। ওই মেয়েটা আমার ছেলেকে বরবাদ করে দিবে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আবির প্রেম স্নেহার কাছেই করেছে ঠিকই, কিন্তু বিয়ে আমার সাথেই হবে। আমি আবিরকে বিয়ে করেই ছাড়বো। আপনি শুধু দেখুন বিয়ের দিন আমি আর রেহান মিলে কি খেলাটাই না খেলি। আমি ওদের প্রেম কাহিনীটাকে জাস্ট মজাক বানিয়ে ছেড়ে দেব। ঠিক আছে, আমি এখন আসি। বলে আরমান চলে গেল। এদিকে আবির আর স্নেহা এঙ্গেজমেন্ট আর বিয়ের শপিং করতে চলে গেল। সুইট হার্ট, আমি তোমাকে নিজের পছন্দ মতো ড্রেস কিনে দেব, চলো। চলুন। আর আচ্ছা, আপনি কি আপনার ড্যাডির সাথে খুব খারাপ ব্যবহার করেছেন? প্লিজ ওই লোকটার নামও আমি শুনতে চাই না। ওই লোকটাকে আমি ঘৃণা করি। প্লিজ এমনভাবে বলবেন না। উনি আপনার ড্যাড হন। আপনি ওনাকে ক্ষমা করে দিন। তুমি এই কথা বলছো? তোমার সাথে ড্যাড এত বড় অন্যায় করলো তারপরও? হ্যাঁ, আমি বলছি। আপনি বাড়ি গিয়েই আপনার ড্যাডের কাছে ক্ষমা চাইবেন আর ওনাকে একটা সুযোগ দেবেন। কিন্তু সুইট হার্ট, আমি কি করে? কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই করবেন। ঠিক আছে, আমি ড্যাডের কাছে ক্ষমা চাইবো। এবার তুমি খুশি? আর একটা কথা,
একটা গিফট আছে তোমার জন্য। কি গিফট? একটা পারফিউম আছে, আমি তোমার জন্য কিনেছি, আমার সুইট হার্টকে দেওয়ার জন্য। তাহলে দিন আমায়। আবির পকেট থেকে পারফিউমটা বের করে হাঁটু গেড়ে বসে স্নেহাকে পারফিউম দিল। স্নেহা পারফিউম হাতে নিয়ে বলল, খুব সুন্দর দেখতে আর গন্ধটাও খুব ভালো। এটা তোমার এঙ্গেজমেন্টের দিন ব্যবহার করতে হবে। ঠিক আছে, চলুন। কিছুক্ষণের মধ্যেই আবির আর স্নেহা শপিং মলে চলে আসলো। আমরা শপিং মলে পৌঁছে গেছি বলে স্নেহা দৌড়াতে দৌড়াতে উত্তেজিত হয়ে শপিং মলে ঢুকে পড়ল। স্নেহা সাবধানে যাও, পড়ে যাবে তো। আমি আজ খুব খুশি, তাই সাবধানে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি নাচতে নাচতেই যাব। স্নেহার কথা শুনে আবির হেসে উঠল। হাসি থামিয়ে চলুন, এবার আমাকে শপিং করে দিন। সব কিন্তু আপনার পছন্দ মতো হবে। ওকে আমার সুইট হার্ট, আমি আসছি। বলে আবির শপিং মলে ঢুকে পড়ল। আবির এঙ্গেজমেন্টের জন্য স্নেহাকে সিকুইন নেকলাইন আনারকলি ড্রেস কিনে দিল আর বিয়ের জন্য ব্লু বেনারসি শাড়ি কিনলো। তারপর শপিং শেষ করে স্নেহাকে ড্রপ করে দিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে এসে নিজের ড্যাডের কাছে চলে গেল। ড্যাড, তোমাকে আমার কিছু বলার আছে। কি কথা? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি। ইটস ওকে বেটা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো সেটাই অনেক। মানে ভুল আমি করেছি? ভুল আমি করিনি, ভুল তুমি করেছো ড্যাড, আর এখন সিম্প্যাথি দেখাচ্ছ। আই এম সরি বেটা, আমি সেভাবে বলতে চাইনি। আমাকে ক্ষমা করে দাও, দেখবে কিছুদিন পরেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তোমার আর স্নেহার বিয়ে মেনে নিয়েছি। আমি তোমাদের বিয়েতে রাজি। আমার আর কোনো আপত্তি নেই তোমাদের বিয়েতে। সত্যি ড্যাড, আই লাভ ইউ ড্যাড। আরমান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, একবার তোমার আর মঞ্জুলিকার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দুদিন পর আজ আবির আর স্নেহার এঙ্গেজমেন্ট। চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে আর স্টেজটা তো দারুণভাবে ডেকোরেট করা হয়েছে, যার কোনো তুলনা নেই। চারিদিকে গেস্টদের আসা যাওয়া শুরু হয়ে গেছে। আবির আজ মেরুন কালারের কোট, গ্রিন শার্ট আর সাদা প্যান্ট পরেছে, চুলগুলো স্পেক করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, পায়ে দামি কালো শুজ। আবিরকে প্রো প্রিন্স লাগছে। আবির সিঁড়ির দিকে তাকিয়ে স্নেহার জন্য অপেক্ষা করছে। সুইট হার্ট, তুমি কখন নিচে আসবে? আমি যে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। এমন সময় একজন গেস্ট এগিয়ে আসলো আবিরের দিকে। কংগ্রেচুলেশনস মিস্টার আবির। থ্যাংক ইউ আঙ্কেল। শুনেছি তোমার হবু বউ খুব সুন্দরী, সে কখন দেখা দেবে আমাদেরকে? এক্ষুনি আসবে আমার সুইট হার্ট, জাস্ট ওয়েট। এমন সময় আমিরের বন্ধু শুভ চলে আসলো পার্টিতে। শুভ, বন্ধু আমার, তুই চলে এসেছিস। তোর এঙ্গেজমেন্ট আর আমি আসবো না তা কখনো হয়? তা স্নেহা কোথায়? আমার সুইট হার্টটা সাজতে ব্যস্ত আছে, পার্লারের লোক এসেছে, তাই মনে হচ্ছে মেয়েটা আজ আমাকে মেরেই ফেলবে নিজের সৌন্দর্যে। ওই দেখ এসে গেছে। কে? তোর সুইট হার্ট। এই কথা শুনে আবির সিঁড়ির দিকে স্নেহার দিকে তাকাতে ওর চোখ আটকে গেল। আবির কি হয়েছে, এভাবে কি দেখছিস? একজন মায়াবী পরীকে দেখছি, খুব সুন্দর দেখতে। স্নেহা সিঁড়ি দিয়ে নামতে নামতে আবিরের কাছে চলে আসলো। স্নেহা সিকুইন আনারকলি ড্রেস পরেছে আর মুখে ব্রাইডাল মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল দিয়েছে, চুলগুলো স্ট্রেস করে পেছনে ছেড়ে দেওয়া, গলায় হালকা জুয়েলারি, পায়ে উঁচু হিল পরেছে। স্নেহাকে কোনো অপ্সরা থেকে কম লাগছে না। কি দেখছেন এভাবে? তোমাকে দেখছি সুইট হার্ট, দেখছি আর নতুন করে প্রেমে পড়ছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আবিরকে জড়িয়ে ধরে বলল, বাহ, আমার গিফট করা পারফিউমের গন্ধে তোমায় যে নিজের থেকে ছাড়াতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আরো অনেকক্ষণ তোমায় জড়িয়ে ধরে রেখে পারফিউমের গন্ধ নেই। আমি যে এই গন্ধে মেতে যাচ্ছি সুইট হার্ট। আই লাভ ইউ সো মাচ। আমারও আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু গেস্টরা কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে। এবার ছাড়ুন। তাকাতে দাও ওদের, আমার যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। রিং সেয়ারমনি করার জন্য ছাড়বেন না? রিং সেয়ারমনির কথা শুনে আবির হন্তদন্ত হয়ে স্নেহাকে ছেড়ে দিয়ে বলে উঠল, নিশ্চয়ই ছাড়বো। রিং সেরিমনি তো হতেই হবে, না হলে আমাদের এঙ্গেজমেন্ট হবে কি করে? বলেই আবির স্নেহার কপালে লিপ কিস করে দিল।
হয়েছে হয়েছে, অনেক প্রেম হয়েছে, এবার স্টেজে চল, রিং সেরিমনি শুরু হবে। তারপর আবির আর স্নেহা স্টেজে উঠে গেল আর তখনই হোস্ট অ্যানাউন্সমেন্টস শুরু করে দিল। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখনই শুরু হচ্ছে মিস্টার আবির চৌধুরী আর স্নেহা বিশ্বাসের এঙ্গেজমেন্ট রিং সেরেমনি অনুষ্ঠানে সবাই হাততালি দিন। সব গেস্টরা হাততালি দিয়ে শুভেচ্ছা জানালো। সো মিস স্নেহা বিশ্বাস, হাতটা প্লিজ এগিয়ে দিন। আপনার প্রেমিককে আর কত অপেক্ষা করাবেন? স্নেহা মুস্কি হেসে হাত এগিয়ে দিল। তারপর আবির স্নেহার আঙুলে রিং পরিয়ে দিল আর স্নেহা আবিরের আঙুলে রিং পরিয়ে দিল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার শুরু হবে পেপার ডান্স। আপনারা প্লিজ নিজেদের পার্টনারদের নিয়ে স্টেজে চলে আসুন আর পেপার ডান্স শুরু করুন। তারপর একে একে সবাই পেপার ডান্স শুরু করলো, সাথে আবির আর স্নেহাও। পরপর কয়েকটা কাপল পেপারের বাইরে আসার কারণে হেরে গেল। এখন শুধু দুজন কাপল টিকে আছে, আবির স্নেহা এবং নীল পুষ্পা। আবির পেপারে পা দেওয়ার তো আর কোনো জায়গা নেই, আমরা তো হেরে যেতে পারি। না সুইট হার্ট, এ আবির চৌধুরী কখনো হারতে শেখেনি। তুমি শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো আর আদর করে দাও, তাহলে আমরা জিতে যাব। চুপ করুন আপনি, আমি আপনাকে কেন আদর করব? কারণ আমি তোমার উডবি হাজবেন্ড, তাই। এদিকে নীল আর পুষ্পার জুটি হঠাৎ পা হড়কে পড়ে গেল, তাই ওরা হেরে গেল আর আবির আর স্নেহার জুটি জিতে গেল। তাহলে আজ পেপার ডান্সে জিতে গেল নিউ এঙ্গেজ কাপল মিস্টার আবির চৌধুরী আর স্নেহা বিশ্বাস। আপনারা সবাই হাততালি দিন। কিন্তু এখনো একটা গেম বাকি আছে, সেটা হলো চোখ বেঁধে নিজের পার্টনারকে খুঁজে বের করতে হবে। ছেলে পার্টনারদের চোখ বেঁধে দেওয়া হবে, তারা পার্টনারকে খুঁজে বের করতে হবে, আর যার হাত ধরবে সেই মেয়েকেই সেই ছেলেকে কিস করতে হবে। যদি ভুল পার্টনারের হাত ধরে তাও সেই মেয়েকে সেই ছেলেকে কিস করতে হবে। তো গেম ইজ রেডি। একে একে লেডিসদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো আর একজন করে ছেলেদের চোখ বাঁধা হলো। একজনের শেষ হলে আরেকজনের চোখ বাঁধা হলো। কেউ আসল পার্টনারের হাত ধরতে পারলো না, অন্য মেয়ের হাত ধরলো এবং কিচ পেল। এবার শেষে আবির চৌধুরীর পালা। আবিরকে কাপড় দিয়ে চোখ বেঁধে দেওয়া হলো। আবির এক এক করে মেয়েদের দিকে এগিয়ে আসতে লাগলো আর অন্য একজন মেয়ের হাত ধরতেই যাচ্ছিল। সেটা দেখে স্নেহা শকড হয়ে গেল, কিন্তু কিছু একটা ভেবে সেই মেয়েটার হাত ধরলো না। তারপর আবার এগিয়ে আসতে লাগলো। হঠাৎ স্নেহার কাছে এসে স্নেহাকে একটানে নিজের বুকে এনে ফেললো আর শক্ত করে জড়িয়ে ধরলো আর নিজের চোখের বাঁধন খুলে ফেললো। কি করে খুঁজে বের করলেন আমাকে আপনি? নিজের মনের চোখ দিয়ে সুইট হার্ট। আমি যে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি যে কোনো অবস্থাতেই খুঁজে বের করতে পারবো। এবার তুমি আমাকে কিস করবে নাকি অন্য মেয়ের থেকে কিস চাইবো? চুপ করুন আপনি, আপনাকে কিস করার অধিকার শুধু আমার, বুঝেছেন? তাহলে আর দেরি করছো কেন সুইট হার্ট? তাড়াতাড়ি কিস করো, তোমার জন্য যে আমি ওয়েট করছি। করছি কিস বলে স্নেহা আবিরকে চাপটে ধরে আবিরের গালে কিস করে দিল। আই লাভ ইউ সুইট হার্ট, তুমি শুধু আমার। আর আপনি আমার। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। এই ভালোবাসা সারা জীবন থাকবে, মৃত্যু পর্যন্ত। তাহলে আবার জিতে গেল আবির আর স্নেহার জুটি। আপনারা সবাই হাততালি দিন আর ওনাদের বিয়ের জন্য শুভেচ্ছা জানান। সবাই হাততালি দিল আর আবির আর স্নেহার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শেষ হলো। পরের দিন আজ আবির আর স্নেহার বিয়ে। স্নেহাদের বাড়িতে ডেকোরেশন চলছে। স্নেহার বাবা অনেক বিশ্বাস নিজের হাতে সব অ্যারেঞ্জমেন্ট করছে, তার সাথে ডেকোরেশনের লোকেরাও আছে। বিয়ের গেটও সাজানো হয়েছে আর বিয়ের গেটের উপরে বড় বড় অক্ষরে লেখা আবির উইথ স্নেহা। স্নেহাদের বাড়িতে কিছু কিছু গেস্টদেরও আসা যাওয়া শুরু হয়ে গেছে। অনেক বিশ্বাস তার অনেক আত্মীয় স্বজনদের বিয়েতে ইনভাইট করেছে। তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই সে কোনো কিছুর কমতি রাখতে চান না। চারিদিকে ক্যাটালগের লোক নিজের কাজ করছে। বিয়ের মেনুতে অনেক দেশি বিদেশি খাবার ঠিক করা আছে। স্নেহা আজ খুব খুশি, সে তার মনের পুরুষকে আজ নিজের করে পাবে। আজ সকালে স্নেহার আবিরের গায়ে হলুদ হয়েছে।
আবিরের ছোঁয়ানো গায়ে হলুদ স্নেহার বাড়িতে পাঠানো হয়েছিল। তারপর সেই হলুদ দিয়ে স্নেহারও গায়ে হলুদ হয়েছিল। গায়ে হলুদ মিটে যাওয়ার পর স্নেহা ওয়াশরুমে গিয়ে স্নানও করেছিল। তারপর চেঞ্জ করে স্নেহা একটা হলুদ শাড়ি পরে নিজের ঘরে বসে আছে। রাতে ওর আর আবিরের বিয়ে। এদিকে আবিরের বাড়ি তো পুরো চৌধুরী ম্যানশন ডেকোরেট করে জাঁকজমকভাবে সাজানো হয়েছে। চারিদিকে ক্যাটারেটরের লোক নিজেদের কাজে ব্যস্ত। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। আলোয় আলোয় ভরে গেছে চৌধুরী ম্যানশন। আর আবির নিজের রুমে ফোন স্নেহার ছবি দেখছে আর বলছে, আজ রাতে আমাদের বিয়ে সুইটহার্ট, আর বেশি দেরি নয়, তারপর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। হঠাৎ নিচ থেকে রেবেকা চৌধুরীর গলার আওয়াজ পাওয়া গেল। আবির নিচে এসে দেখ কে এসেছে, তোর কাকি আর মিলি। এই কথা শুনে আবির ছুটে নিচে চলে আসলো। মিলি হল আবিরের কাকাতো বোন মিলি চৌধুরী। মিলি, তুই এসেছিস? কতদিন পর আসলি, আমি তোকে খুব মিস করেছি। হ্যাঁ, আমি এসেছি। আমার দাদা ভাইয়ের বিয়ে আর আমি আসবো না? কিন্তু তুই এঙ্গেজমেন্টের দিন আসলি না কেন? সরি দাদা ভাই, আমার কালকে কলেজে ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাই আসতে পারিনি। কিন্তু তুই কেমন আছিস বল? আমি ভালো আছি, আর তুই? আমিও ভালো আছি। আর বল, লাভ ম্যারেজ করছিস না অ্যারেঞ্জ ম্যারেজ করছিস, কি করছিস? অফকোর্স লাভ ম্যারেজ। আমি আমার সুইটহার্টকে খুব ভালোবাসি। ও সুইটহার্ট, তা আমার দাদা ভাইয়ের সুইটহার্ট কেমন দেখতে শুনি? খুব সুন্দর দেখতে, একদম মায়াবী পরীর মতো। সুন্দর ফর্সা চেহারা, টানা টানা হরিণীর মতো চোখ, আর চুলগুলো তো আরো সুন্দর। জানিস, কলেজে যখন প্রথম ওর সাথে সিঁড়িতে ধাক্কা খাই, তখন থেকে আমি ওকে ভালোবাসতে শুরু করি। আর জানিস, কলেজে আমি আরো 2 বার সুইমিং পুল রোমান্সও করেছি। কি সুইমিং পুল রোমান্স? হ্যাঁ। তাহলে তো লাভ স্টোরি খুব রোমান্টিক, মানতেই হবে। তা তোর মায়াবী পরীর নাম কি শুনি? স্নেহা বিশ্বাস। তাহলে তার ছবি দেখা না আমাকে। দেখাচ্ছি বলে আবির স্নেহার ছবি দেখালো মিলিকে। সত্যি আমার বৌদি খুব সুন্দর দেখতে। ননদার বৌদিতে ভালোই জমবে। আচ্ছা, তুই কয়টা বয়ফ্রেন্ড জুটিয়েছিস? ও হ্যালো, আমার শুধু একটাই বয়ফ্রেন্ড আছে, ওকে? তাই মুখ সামলে কথা বলো। এমন সময় আবিরের কাকি পাপিয়া চৌধুরী আবিরের সাথে কথা বলতে চলে আসলো। আবির, তোমার হবু বউয়ের বাবা নিশ্চয় খুব বড় বিজনেসম্যান, তোমাদের মতোই কোটিপতি নিশ্চয়। না কাকি, ওরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে। এসব তুমি কি বলছো আবির? তুমি এই চৌধুরী বাড়ির একমাত্র ছেলে, আর তুমি একটা হাগড়ে বাড়ির মেয়েকে বিয়ে করেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভুল ভাবছো কাকি। স্নেহা ভালো মেয়ে, আর আমি ওকে খুব ভালোবাসি। তোমার ড্যাড নিশ্চয় বিয়েতে রাজি নয়। ড্যাড প্রথমে রাজি ছিল না, কিন্তু এখন রাজি হয়ে গেছে। আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দাদা এই বিয়েতে রাজি? উনি তো মিডিল ক্লাস মেয়েদের পছন্দই করেন না। তুমি এই নিয়ে ভেবো না কাকি, জাস্ট এনজয় দিস ম্যারেজ। আচ্ছা, আমি এখন ঘরে যাচ্ছি বলে আবির ঘরে চলে গেল। আচ্ছা মিলি, এটা কি আমি ঠিক শুনলাম? দাদা ওই মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ের সাথে নিজের একমাত্র ছেলের বিয়ে দিতে রাজি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আবির দাদা ভাই তো আর মিথ্যে কথা বলবে না। না, কিছু একটা গন্ডগোল আছে। আরমান চৌধুরীর মতো মানুষ এটা কিছুতেই করতে পারে না। জাস্ট চিল মা, চিল। তুমি এত টেনশন করো না তো। রাতে দাদা ভাইয়ের বিয়ে, তুমি শুধু আনন্দই করো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি বলে পাপিয়া চৌধুরীর রুমে চলে গেল। মিলিও তার পেছন পেছন সেই রুমে চলে গেল। পাপিয়া চৌধুরীর রুমে এসে তার জামা কাপড়গুলো কাবার্টে ভরে রাখলো। তারপর বিছানায় বসে কিছু একটা ভাবছিল। আর মিলি একটু পরে তার সবুজ কালারের লেহেঙ্গা পরে ওয়াশরুম থেকে এসে আয়নার সামনে সাজতে লাগলো। মিলি মুখে মেকআপ করে ঠোঁটে লিপস্টিক আর কপালে টিপ দিল, আর কানে দামি ইয়ারিং পরতে পরতে পাপিয়ার দিকে খেয়াল করে দেখলো ও কিছু একটা ভাবছে। মা, তুমি কি ভাবছো? আমি ভাবছি দাদা এই বিয়েতে রাজি হলো কিভাবে। আমি কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। মা, তুমি আবার ওসব নিয়ে ভাবতে শুরু করলে? দাদা ভাই তো বললো কাকা সব মেনে নিয়েছে। তাও আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। না, তুই একবার ভাব, যেই আরমান চৌধুরী এত অহংকারী, টাকার অহংকারে যার মাটিতে পা পড়ে না, সে কিনা একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েকে বাড়ির বউ করতে রাজি হয়ে গেল। এটা খুব অবাকের ব্যাপার না?
হয়তো কাকা নিজের ছেলের খুশির জন্য বিয়েতে রাজি হয়ে গেছে। না, তুই যাই বল, আমার কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছে না। মা, তুমি একটু বেশি ভাবছো। এমন কিছুই নয়। এখন আমার সাজ কমপ্লিট, এখন তুমি রেডি হয়ে নাও, আমাদের তো তাড়াতাড়ি বের হতে হবে। ঠিক আছে। বলে কাবার থেকে একটা নীল কালারের শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে পরে আসলো। তারপর আয়নার সামনে সাজতে লাগলো আর মিলি রুম থেকে বেরিয়ে গেল। এদিকে স্নেহাদের বাড়িতে বিয়ের মণ্ডপ সাজানো হয়ে গেছে, আর স্নেহা হলুদ শাড়ি পরে এলাকার বন্ধুদের সাথে নিজের ঘরে গল্প করতে ব্যস্ত। স্নেহা, আমি শুনেছি তোর বর খুব হ্যান্ডসাম দেখতে আর খুব রিচ। হ্যাঁ তাই, আমি আবিরকে খুব ভালোবাসি। দেখিস আজকে তোর বরকে কেউ আবার কেড়ে না নেয়, আগলে রাখিস সারা জীবন। কেউ করাতে পারবে না, আর যদি কেউ চেষ্টাও করে তাকে আমি কিছুতেই সফল হতে দিব না, কারণ আবির শুধু আমার বর হবে। আরে আমরা তো মজা করছিলাম। আর এমন মজা করিস না। এমন সময় মায়া চলে আসলো স্নেহাদের বাড়িতে। মায়া সবুজ কালারের শাড়ি পরেছে, হালকা মেকআপ, চুলগুলো কার্ল করেছে, কানে বড় বড় ঝুমকা আর পায়ে উঁচু দামি হিল। মায়াকে প্রচন্ড বিউটিফুল লাগছে। হাই স্নেহা, আমি এসে গেছি। আর তোকে হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছে। তা কখন বিয়ের শাড়ি পরবি? তোর আসতে এত দেরি হলো, এখন বিকাল হতে চললো। হ্যাঁ রে, আমার বাসা তো অনেক দূরে, তাই আসতে দেরি হয়ে গেল। হ্যাপি ম্যারিড লাইফ স্নেহা, খুব সুখে থাকিস আবিরের সাথে। থ্যাংক ইউ। এটা কে রে স্নেহা? এটা আমার কলেজ ফ্রেন্ড মায়া। আচ্ছা, আর মঞ্জুলিকার কি খবর? তুই কিছু জানিস? ও তো বলেছিল তোর আর আবিরের বিয়ে হতে দেবে না। না, ওর কোনো খবর জানি না। আমার মনে হয় না মঞ্জুলিকা আমার আর আবিরের বিয়ের খবর কিছু জানে। না স্নেহা, ওকে কোনো বিশ্বাস নেই, ও কিছু না কিছু তো করবেই। তুই শুধু শুধু টেনশন করছিস। আজ আমার আর আবিরের বিয়ে হবেই, আর যদি কিছু করার চেষ্টাও করে আমি ওকে কিছুতেই জিততে দিব না। আমি জানি তুই পারবি। আর পার্লারের লোকজন কখন আসবে তোকে সাজাতে? একটু পরেই চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই পার্লারের লোক চলে আসলো আর স্নেহাকে সাজাতে শুরু করলো। অন্যদিকে আরমান চৌধুরী মঞ্জুলিকাকে ফোন করলো। হ্যালো মঞ্জুলিকা, রাতের লগ্নেই তো বিয়ে। তুমি কি কিছু ভেবেছো আমার ছেলেকে কি করে বিয়ে করবে? হ্যাঁ ভেবেছি আঙ্কেল, আমি স্নেহাকে আটকে রাখবো, তারপর আবিরকে বিয়ে করব। দ্যাটস গুড আইডিয়া মঞ্জুলিকা। আপনি শুধু আপনার বৌমাকে বরণ করার ব্যবস্থা করবেন আঙ্কেল। সে তো আমি করবই, তুমি শুধু একবার এই বাড়িতে বউ হয়ে আসো। এদিকে পার্লারের লোকেরা স্নেহাকে সুন্দর করে হালকা মেকআপ করে সাজিয়ে দিয়েছে। স্নেহা আজ নীল বেনারসি, গলায় ভারী জুয়েলারি, মাথায় টিকলি, ঠোঁটে লিপস্টিক, চোখে হালকা কাজল, হাতে বালা আর কানে দুল পরেছে, কপালে লাল টিপ পরেছে। খুব সুন্দর লাগছে বেনারসিতে, একদম অপ্সরার মতো। স্নেহা গলায় বিয়ের মালাও পরে নিয়েছে। পার্লারের লোক স্নেহাকে সাজিয়ে দিয়ে চলে গেল, আর মায়া ঘরের ভেতরে ঢুকে পড়ল স্নেহাকে দেখার জন্য। স্নেহা, আজ তোকে খুব সুন্দর লাগছে। জিজু তো তোর থেকে চোখই সরাতে পারবে না। তুই চুপ কর তো। এই লজ্জাটা ফুলসজ্জার ঘরে বাঁচিয়ে রাখিস, জিজু নিজের হাতে তোর লজ্জা ভাঙবে। তুই আবার শুরু করলি? এমন সময় বাইরে বর এসেছে শব্দ শোনা গেল, আর স্নেহা খুব খুশি হয়ে গেল। আবির বিয়ের গাড়িতে করে স্নেহাদের বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নামতে অরুণিমা এসে জামাই বরণ শুরু করে দিল। সবাই আবিরকে দেখে মুগ্ধ হয়ে দেখছে। কোনো মেয়ে বলছে স্নেহার বর তো খুব হট দেখতে। আস্তে আস্তে অনেক বরযাত্রীও চলে আসলো বিয়ে বাড়িতে। মিলিয়ে পাপিয়া চৌধুরী আর আরমান চৌধুরী এসেছে। আবির আর বাকিরা সবাই স্নেহাদের বাড়িতে ঢুকে গেল। ক্যামেরাম্যান ক্যামেরায় আবিরের ছবি তুলছে। স্নেহা, তোর প্রিন্স যে চলে এসেছে তোকে বিয়ে করতে, আমি এক্ষুনি নিচে যাচ্ছি বলে মায়া চলে গেল। মায়া যাওয়ার পর সেখানে স্নেহার কাছে মিলি চলে আসলো। বাহ, আমার বৌদিকে তো দারুণ লাগছে। তুই কে? আমি তোমার ননদ মিলি চৌধুরী। এই কথা শুনে স্নেহা তো হতবাক হয়ে গেল। আমার আবার ননদ এলো কোথা থেকে? আমার তো কোনো ননদ নেই, মানে আবিরের তো কোনো বোন নেই। আরে আমি হলাম তোমার আবিরের কাকাতো বোন। আমি আর আমার মা তোমাদের বিয়েতে বেড়াতে এসেছি। ও তাই, তুমি আবিরের কাকাতো বোন? ইয়েস। আর বৌদি, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার আবির দাদা ভাই তো দেখি অজ্ঞান হয়ে যাবে, আর ফুলসজ্জা যে কি করবে। মিলি, তুমিও শুরু করলে? একটু আগে আমার বন্ধু মায়া আমাকে লজ্জা দিয়ে চলে গেল, আর এখন তুমি। আজ যে যখন পাচ্ছে আমাকে লজ্জা দিয়ে চলে যাচ্ছে। আজ যেন আমার লজ্জা পাওয়ারই দিন। সবে তো শুরু বৌদি, বিয়ের পর দেখো ওই বাড়িতে কিভাবে লজ্জা দিই তোমাকে। কি করবে তুমি? সেটা পরেই দেখতে পাবে।
সেটা পরে দেখতে পাবে। আজ আবির দাদা ভাইকেও কিন্তু খুব ড্যাশিং লাগছে, তুমি ওর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। সত্যি আমার দেখার খুব ইচ্ছে। আরে সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমার যা সবুর হচ্ছে না, কি করব মিলি? একটু তো সবুর করতেই হবে বৌদি। ঠিক আছে। আমাদের ননদ বৌদিতে কিন্তু ভালোই জমবে। জানো, আজ আবির দাদা তোমাদের লাভ স্টোরির ব্যাপারে আমাকে সব বলেছে, কিভাবে কলেজের সিঁড়িতে ধাক্কা লেগে তোমাদের প্রেম শুরু হয়েছিল। আমি আবির দাদার কাছে সব শুনেছি। জানো, আবির দাদা তোমাকে মায়াবী পরীর মতো বলেছে। তাই? হ্যাঁ সত্যি, তোমাদের লাভ স্টোরি কিন্তু খুব রোমান্টিক। তাই না? থ্যাংক ইউ মিলি। ওয়েলকাম। তোমাকে খুব সুন্দর লাগছে মিলি। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন নিচে যাচ্ছি। বলেই মিলি নিচে চলে গেল। আমারও খুব দেখতে ইচ্ছে করছে আবিরকে, আমি লুকিয়ে একবার দেখে আসি। বলে স্নেহা সিঁড়ির দিকে দাঁড়িয়ে আবিরকে দেখতে লাগলো। আবির আজ লাল রঙের শেরওয়ানি আর সাদা পাজামা পরেছে, আর হাতে ব্র্যান্ডের ঘড়ি পরে পায়ে ইম্পোর্টের শুজ পরেছে। আবিরকে বর্ষে যে খুব হট লাগছে, একদম রাজকুমারের মতো। আবির আপনি কেন এত সুন্দর, আমি যে আপনার থেকে চোখই সরাতে পারছি না। আই লাভ ইউ। তারপর স্নেহা ঘরে চলে গেল, কিন্তু স্নেহা ঘরে একা ছিল আর সবাই নিচে ছিল। এমন সময় পেছন থেকে দরজা বন্ধ করার আওয়াজ শোনা গেল। স্নেহা পেছনে তাকিয়ে দেখলো একজন দরজা বন্ধ করছে, সেও স্নেহার মতো বেনারসি পরে আছে। আপনি কে, আর আপনি আমার মতো সেজেছেন কেন? আমাকে চিনতে পারছো না? আমি মঞ্জুলিকা। 1 বছর পর মঞ্জুলিকাকে হঠাৎ দেখে স্নেহা চমকে গেছে। মঞ্জুলিকাও স্নেহার মতো নীল বেনারসি পরে সেজে আছে। মঞ্জুলিকার গলায় মালাও পরেছে, মেকআপও করেছে, কিন্তু মাথায় টিকলি পরেনি। তুমি এখানে কি করছো? আমি এখানে আবিরকে বিয়ে করতে এসেছি। মানে আজ আমার সাথে আবিরের বিয়ে হবে? তুমি এখান থেকে বেরিয়ে যাও। আজ আমি আবিরকে বিয়েই ছাড়বো। আবির শুধু আমার ভাগ্যে আছে, শুনেছো তুমি? তুমি যতই চেষ্টা করো না কেন, আজ আবিরের সাথে আমার বিয়ে হবেই, তোমার নয়। দেখা যাবে কার ভাগ্যে আছে। বলে মঞ্জুলিকা ফুলদানি দিয়ে স্নেহার মাথায় জোরে মারলো, আর স্নেহা অজ্ঞান হয়ে গেল। তারপর মঞ্জুলিকা স্নেহাকে খাটের নিচে লুকিয়ে রাখলো আর মাথায় ঘোমটা দিয়ে দিল মঞ্জুলিকা, আর তারপর গলার মালা খুলে ঘোমটার উপর দিয়ে আবার গলায় মালা পরে নিল। তারপর দরজা খুলে দিয়ে বিছানায় এসে বসে থাকলো। ঘোমটা দেওয়ার জন্য মঞ্জুলিকার মুখ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর কিছু মেয়ে এসে মঞ্জুলিকাকে মণ্ডপে নিয়ে গেল আর আবিরের পাশে বসিয়ে দিল। সেখানে আরমান চৌধুরী আর মিলি এবং পাপিয়া চৌধুরীও ছিল। আবির তো স্নেহার মুখ দেখার জন্য ছটফট করছিল, তো মঞ্জুলিকা ঘোমটা দিয়েছিল, সেজন্য আবির দেখতে পারছিল না। স্নেহা, তুমি এভাবে লম্বা করে ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা খোলো, আমি তোমার মুখ দেখতে চাই। আমি তো তোমাকে কনে সাজে কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য ছটফট করছি। মঞ্জুলিকাকে তো চমকে গেছে আবিরের কথা শুনে, কি উত্তর দেবে বুঝতে পারছে না। মঞ্জুলিকা কথা বলতেই ভয় পাচ্ছে, কারণ ও কথা বললে আবির তোর গলার আওয়াজ চিনতে পেরে যাবে। কি হলো, ঘোমটা খোলো। শুধু আবির না, বিয়ে বাড়ির অনেকেই অবাক হয়ে আছে বিয়ের কোণে কেন এভাবে ঘোমটা দিয়ে আছে। এমনকি অনেক বিশ্বাসও নিজের মেয়ে স্নেহা এভাবে কেন ঘোমটা দিয়ে মুখ ঢেকে আছে সেটা ভেবে অবাক হয়ে আছে। শুধু আরমান চৌধুরী জানে ঘোমটার আড়ালে মঞ্জুলিকা বসে আছে। আমি এখনই ঘোমটা খুলতে পারবো না আবির। মঞ্জুলিকা ফিসফিস করে কথা বলতে লাগলো, যাতে আবির ওর গলার আওয়াজ চিনতে না পারে। কেন ঘোমটা খুলতে পারবে না? কারণ এটাই এখনকার বিয়ের নিয়ম। বিয়ের আগে কনেকে মুখ দেখানো যাবে না। আপনি বিয়ের পরেই আমার মুখ দেখতে পারবেন। আমি কোনো নিয়ম মানি না, তুমি ঘোমটা খোলো তো। বলে ঘোমটায় হাত দিতে যাবে, তখনই মঞ্জুলিকা আবিরের হাত চেপে ধরল। আপনি নিয়ম না মানলেও আমি মানি, তাই এক্ষুনি মুখ দেখতে পারবো না, বিয়ের পরে। ঠিক আছে। বলেই হতাশ হয়ে হাত নিচে নামিয়ে নিল। তারপর বিয়ের কাজ শুরু হতে লাগলো। পুরোহিত মশাই বিয়ের মন্ত্র পড়ছে। পুরোহিত মশাইয়ের কথা মতো প্রথমে আবির আর মঞ্জুলিকার গাঁটছড়া বাঁধা হলো। মিলি এসে ওদের গাঁটছড়া বেঁধেছিল। তারপর মালা বদল হলো। মালা বদলের সময় হঠাৎ খাটের নিচে থেকে স্নেহার হুঁশ আস্তে আস্তে ফিরতে শুরু করলো, আর স্নেহা হুঁশ ফিরে পেয়ে নিজেকে আবিষ্কার করলো খাটের নিচে। স্নেহা তখনই বুঝে গেল মঞ্জুলিকাকে বেহুশ করে এখানে লুকিয়ে রেখেছে। তারপর স্নেহা খাটের নিচ থেকে বেরিয়ে এসে দরজা খুলে যেই বেরোতে যাবে, তখনই বুঝলো দরজাটা বাইরে থেকে বন্ধ। স্নেহা দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো, তাও কোনো লাভ হলো না। নিচ থেকে বিয়ের আওয়াজ আসছিল। স্নেহা বুঝতে পারলো নিচে বিয়ে হচ্ছে। আমাকে যেভাবেই হোক মঞ্জুলিকার সাথে আবিরের বিয়ে আটকাতে হবে। হঠাৎ স্নেহা জানালার দিকে খেয়াল করলো আর দেখলো জানালা খোলা, কিন্তু জানালা থেকে এত সহজে নিচে নামা যাবে না। তাই স্নেহা জানালার সাথে একটা শাড়ি পেঁচিয়ে নিচে ঝুলিয়ে দিয়ে নামতে শুরু করলো। তারপর ধীরে ধীরে নিচে নেমে গেল। নিচে নেমে স্নেহা দৌড়াতে লাগলো, দৌড়ে বিয়ের মণ্ডপের দিকে আসতে লাগলো। এদিকে আবির আর মঞ্জুলিকা আর 7 পাকে ঘোরা হয়ে গেল, শুধু সিঁদুরদান বাকি।
পুরোহিত মশাই বললেন এবার পাত্র কনেকে সিঁদুর পরাবে। ঠিক তখনই স্নেহা সেখানে চলে আসলো, আর যেই চিৎকার করতে যাবে তখন একজন স্নেহার মুখ চেপে ধরলো। সে হলো রেহান। এদিকে আবির সিঁদুর কোটা হাতে তুলে নিল, আর সিঁদুর কোটা থেকে সিঁদুর নিয়ে আবির ঘোমটার মধ্যে দিয়ে মঞ্জুলাকে সিঁথিতে যেই সিঁদুর পরাতে যাবে তখনই স্নেহা রেহানের হাতে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল, আর রেহান হাতের ব্যথায় স্নেহার মুখ ছেড়ে দিল। তখনই স্নেহা আবির বলে জোরে চিৎকার করে উঠল। এই ঘটনায় বিয়েবাড়ির সবাই শকড হয়ে গেল, আর আবির চিৎকার শুনে সামনে তাকিয়ে স্নেহাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। স্নেহা, তুমি ওখানে? তাহলে এখানে কে? আবির, আপনি ওকে সিঁদুর পরাবেন না, ওটা মঞ্জুলিকা। এই কথা শুনে আবির শকড হয়ে গেল। সিঁদুর কোটাটা নিচে রেখে উঠে দাঁড়িয়ে মঞ্জুলিকার ঘোমটা খুলে ফেললো, আর মঞ্জুলিকাকে দেখতে পেল। তুই এখানে কি করছিস? আমি এখানে তোকে। কথাটা শেষ করার আগে রেহান স্নেহার গলায় ছুরি ধরল আর বলল, আবির, তুই মঞ্জুলিকাকে সিঁদুর পরা, না হলে আমি স্নেহার গলা কেটে দেব। সিঁদুর পরা বলছি। রেহান এখানে। আবির, তুই মঞ্জুলিকাকে সিঁদুর পরা, না হলে স্নেহার গলা কেটে দেব। রেহান স্নেহার গলায় ছুরি ধরেছে দেখে আবির তো চমকে গেছে। আবির তাড়াতাড়ি মণ্ডপ ছেড়ে সামনে এগিয়ে ওদের কাছে আসতে যাবে, তখনই গাঁটছড়ায় টান পড়ল। তখন আবির মঞ্জুলিকার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে তাড়াতাড়ি গাঁটছড়া খুলে ফেলল। তারপর আবির মণ্ডপ ছেড়ে রেহান আর স্নেহার কাছে এগিয়ে এসে পড়ল। রেহান, এটা কি করছিস তুই? স্নেহাকে ছেড়ে দে, এসব করে তুই বাঁচতে পারবি না। আমি যা বলছি তাই কর, না হলে স্নেহাকে আমি শেষ করে দেব। না আবির, আপনি এটা করবেন না। রেহান আমার কোনো ক্ষতি করবে না, ও শুধু আপনাকে ভয় দেখানোর জন্য বলছে। আমি তোকে আর স্নেহাকে আলাদা করার জন্য সব কিছু করতে পারি। তুই তাড়াতাড়ি মঞ্জুলিকাকে সিঁদুর পরা, না হলে আমি স্নেহাকে মেরে ফেলবো। না আবির, আমি বেঁচে থাকতে এটা কোনো দিনও হতে দিব না। আপনি মঞ্জুলিকাকে সিঁদুর পরাবেন না। সরি স্নেহা, তোমাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। মঞ্জুলিকা মণ্ডপ ছেড়ে আবিরের কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ আবির, তুই আমাকে সিঁদুর পরিয়ে দে। আবির, এক মিনিট দাঁড়ান প্লিজ। আমি কিন্তু স্নেহার গলা কেটে দেব। আবির, তুই মঞ্জুলিকাকে সিঁদুর পরা। আচ্ছা রেহান, আপনি আমার গলা কাটতে চান তাই তো? হ্যাঁ চাই। ঠিক আছে, আমার গলা কেটে দিন। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। আপনি আমার তাড়াতাড়ি গলাটা কেটে দিন। না, এটা আমি পারবো না। কেন পারবেন না? আপনি তো আবিরকে এই নিয়েই ভয় দেখাচ্ছেন, তাই তাড়াতাড়ি আমার গলা কেটে দিন। দাঁড়ান, আমি আপনাকে হেল্প করছি। বলে স্নেহা ছুরি চেপে ধরে ছুরিটাকে গলার আরো কাছে নিয়ে আসলো, আর তারপর ছুরি নিয়ে রেহানের সাথে টানাটানি করতে লাগলো। এই দৃশ্য দেখে আবির শকড হয়ে গেল। এটা তুমি কি করছো স্নেহা? ঠিকই করছি বলে স্নেহা ছুরি নিয়ে গলার আরো কাছে ধরলো, আর রেহান ভয় পেয়ে ছুরিটাকে নিচে ফেলে দিল। তখনই স্নেহা রেহানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবিরের কাছে চলে গেল, আর আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। আবির, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্নেহা। তখন কিছু লোক রেহানকে চেপে ধরল। স্নেহা গিয়ে মঞ্জুলিকাকে ঠাস করে চর বসিয়ে দিল আর বলল, তোমার বিয়ে করার খুব শখ তাই না? এবার জেলে গিয়ে বিয়ে করো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? স্নেহা, ও তোমার সাথে এই সব কিছু করেছে? হ্যাঁ আবির। মঞ্জুলিকা, তোর সাহস কি করে হলো এই সব কিছু করার? বেশ করেছি, আমি তোকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু এই স্নেহা এসে আমার পুরো প্রাণটাই নষ্ট করে দিল। তুই আমাকে কোনো দিনও পাবি না, বুঝতে পেরেছিস? আমি শুধু স্নেহার, আর সারা জীবন স্নেহারই থাকবো। আমাদের কেউ আলাদা করতে পারবে না। স্নেহা রেহানের কাছে এগিয়ে এসে বলল, রেহান, আপনি এখানে কেন এসেছেন? এত কিছুর পরেও আবার ফিরে এসেছেন? হ্যাঁ এসেছি, তোমাকে আবিরের থেকে কেড়ে নেওয়ার জন্য। দিন এত কিছু হওয়ার পরেও আপনার শিক্ষা হয়নি? না, হয়নি। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, এভরিথিং। আপনি আমাকে কোনো দিনও পাবেন না। আমি আপনাদের দুজনকে ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে পেয়েই ছাড়বো, আর তার জন্য আবিরকে আজ আমি শেষ করে দেব। বলে রেহান ছুরি তুলে আবিরের কাছে যেতে যাবে, তখনই লোকজন রেহানকে আবার ধরে নিল। আপনি যা করেছেন, আমি আপনাকে এর জন্য উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি যাই করো, আমি শিক্ষা কোনো দিনও হব না। তুমি শুধু আমার, এই রেহানের। জেলে গেলে এদের উচিত শিক্ষা হবে। মিলি, তুই পুলিশকে ফোন কর। হ্যাঁ করছি দাদা ভাই। বলে মিলি অন্য পাশে চলে গেল পুলিশকে ফোন করতে। আমাদের দুজনের সাথে তোকে যে আর একজনকেও পুলিশে ধরিয়ে দিতে হবে। কাকে? এই খেলার মাস্টারমাইন্ড তাকে। কে সে? তার নাম বল। তোর ড্যাডকে।
সেই তো তোর সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। না, এটা আমি বিশ্বাস করি না। তুই মিথ্যা বলছিস। ড্যাড এটা করতে পারে না। আমার কথা বিশ্বাস না হলে তুই তোর ড্যাডকে জিজ্ঞেস কর। ঠিক আছে বলে আবির আরমান চৌধুরীর দিকে গেল আর বলল, ড্যাড, ওই মঞ্জুলিকা কি সত্যি কথা বলছে? হ্যাঁ, মঞ্জুলিকা সত্যি কথা বলছে। আমিই সব কিছু করেছি। তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমাকে আবার বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ঠকালে। তার মানে সেদিন তুমি নাটক করেছিলে। তুমি বলেছিলে তুমি আমার আর স্নেহার বিয়েতে রাজি। ওসব মিথ্যে ছিল। হ্যাঁ, ওসব মিথ্যে ছিল। আমি তোমার সাথে স্নেহার নয়, মঞ্জুলিকার বিয়ে দিতে চেয়েছিলাম। তুমি এই নোংরা মেয়েটার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে। আই হেট ইউ ড্যাড, আই হেট ইউ। আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এভাবে বলো না আবির। আমি যা করেছি এই স্নেহার সাথে তোমার বিয়ে আটকানোর জন্য করেছি। এত কিছু করার পরও তুমি সফল হতে পারলে না। মঞ্জুলিকার সাথে আমার বিয়ে দিতে পারলে না, আর কোনোদিনও দিতে পারবেও না। এবার আমি তোমাদের তিনজনকে উচিত শিক্ষা দেব। তোমাদের চোখের সামনে স্নেহাকে বিয়ে করে চলো স্নেহা। বলে আবির স্নেহাকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে গেল। আবির পুরোহিত মশাইকে বলল, পুরোহিত মশাই, এবার বিয়ে শুরু করুন। তারপর স্নেহা আর আবির বিয়ের মণ্ডপে বসলো। তারপর পুরোহিত মশাই বিয়ের মন্ত্র পড়া শুরু করলো আর বিয়ে শুরু হয়ে গেল। প্রথমে পুরোহিত মশাই ওদের গাঁটছড়া বাঁধতে বলল। মিলি এসে আবির আর স্নেহার গাঁটছড়া বেঁধে দিল। তারপর পুরোহিত মশাইয়ের কথা মতো বিয়ের নিয়মগুলো পালন হতে লাগলো। আবির আর স্নেহা একে অপরের গলায় মালা পরিয়ে দিল। তারপর ওরা দুজন 7 পাক ঘুরলো আর শেষে স্নেহার সিঁথি থেকে টিকলি সরিয়ে দিয়ে আবির স্নেহার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। বিয়ে শেষ করে ওরা আবার আরমান চৌধুরীর কাছে চলে আসলো। এটা তুমি কি করলে আবির? তুমি এই হারহাবাতে মেয়েকে বিয়ে করে নিলে। ঠিকই করেছি। আজ থেকে স্নেহা আমার বউ আর আমি স্নেহার স্বামী। তোমরা চেষ্টা করেও আর আমাদের আলাদা করতে পারবে না। এবার মঞ্জুলিকা আর রেহান তারা জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। কিন্তু তোর ড্যাডের কি হবে? এই লোকটা বাড়িতেই থাকবে আর প্রতি মুহূর্তে নিজের ছেলের চোখে ঘৃণা দেখবে, আর আমাকে আর স্নেহাকে সংসার করতে দেখবে। এটাই ওনার যোগ্য শাস্তি। এভাবে বলো না বেটা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার যে খুব কষ্ট হচ্ছে। কোনোদিনও ক্ষমা করব না। যতদিন বেঁচে থাকবো শুধু ঘৃণা করব। না আবির, আপনি বাবাকে ক্ষমা করে দিন। আই মেয়ে, তুমি চুপ করো। আজ তোমার জন্য আমার একমাত্র ছেলে আমাকে ঘৃণা করে। আমি তোমাকে আমার বাড়ির বউ বলে কোনোদিনও মেনে নেব না। তোমাকে মানতে হবে না। এখন নেহা আমার স্ত্রী, আর স্ত্রী থাকবে। নেহা মঞ্জুলিকার কাছে এসে বলল, মঞ্জুলিকা, আমি তোমাকে বলেছিলাম না আবির শুধু আমার ভাগ্যে আছে? তাই তুমি আর রেহান এত চেষ্টা করেও আমার আর আবিরের বিয়ে আটকাতে পারলে না। বিয়ে তো হয়েই গেল আমার আর আবিরের। এবার তুমি জেলে যাও। কিছুক্ষণ পরে পুলিশ চলে আসলো আর মঞ্জুলিকা আর রেহানকে ধরে নিয়ে গেল। পরের দিন সকালবেলা স্নেহার বিদায় শুরু হয়ে গেল। স্নেহা নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, আমি তোমাকে ছেড়ে যাব না। না মা, বিয়ের পর শ্বশুর বাড়িতে যেতেই হবে। জামাই, তুমি প্লিজ আমার মেয়ের খেয়াল রেখো। ঠিক আছে আন্টি, আমি আপনার মেয়ের খুব খেয়াল রাখবো আর আদরেও রাখবো। এভাবেই স্নেহার বিদায় শেষ হয়ে গেল। তারপর আবির আর স্নেহা গাড়িতে বসে কিছুক্ষণের মধ্যেই চৌধুরী ম্যানশনে চলে আসলো। আর ওরা দরজার কাছে আসতেই রেবেকা চৌধুরী আবির আর স্নেহাকে বরণ করে নিলেন। বৌমা, এবার দুধে আলতায় পা দিয়ে ভেতরে প্রবেশ করো। হ্যাঁ মা। বলে স্নেহা দুধে আলতার মধ্যে পা দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো। সুইট হার্ট, তোমার হাঁটতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। দাঁড়াও, আমি তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি। আপনি একটু চুপ করবেন প্লিজ? দুধে আলতায় পা দিয়ে নিজেই হাঁটতে হয়। দাদা ভাই, বৌদুকে তুই ঘরের মধ্যে যত খুশি করে নিস, এখন বিরক্ত করিস না। আমাকে নিয়ে একদম লেগ পুল করবি না মিলি। এই তোরা একটু চুপ কর। আর বৌমা, তুমি ভিতরে এসে বসো। এই দাঁড়াও, এখন আংটি খেলা বাকি আছে। বলে মিলি আংটি নিয়ে এসে একটা পাত্রে দুধের মধ্যে আংটি ফেলে দিল। তারপর সোফার উপর দুধের পাত্রটা রেখে দিল। এবার দাদার বৌদিকে আংটি খুঁজে বের করতে হবে। যে আগে খুঁজে বের করবে সে জিতে যাবে, আর তার পার্টনার সারা জীবন তার আগে পিছনে ঘুরবে। তারপর আবির আর স্নেহা সোফার মুখোমুখি বসে দুধের মধ্যে আংটি খুঁজতে লাগলো। দুধের পাত্রটা ওদের ঠিক মাঝখানে রাখা আছে। দুজনে চেষ্টা করছে আংটিটা নেওয়ার, কিন্তু শেষে স্নেহা আংটি পেয়ে জিতে গেল। আমার বৌদি জিতে গেল, তার মানে আবির দাদা স্নেহা বৌদির সারা জীবন আগে পেছনে ঘুরবে। আমি রাজি আছি। হ্যাঁ, তুই তো রাজি থাকবি, তুই তো বউ পাগল। মিলি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সুইট হার্ট, তুমি জানো এই মিলি একটা ফাজিল মেয়ে।
প্লিজ আবির, আমার ননদটাকে এভাবে বলবেন না, ও তো ঠিকই বলেছে। সুইট হার্ট, তুমিও ওর দলে? আমার বৌদি আমার দলই তো হবে। ঠিক আছে, আমি এখন ঘরে যাচ্ছি। এখন তো ঘরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ তোর ঘর সাজানো হচ্ছে, রাতে তোর আর বৌদির ফুলসজ্জা, তাই। মিলি, তুমিও না চুপ করো, লজ্জা পেয়ে পড়লো। আর লজ্জা পেতে হবে না বৌদি, রাতে দাদা ভাই তোমার সব লজ্জা দূর করে দেবে। মিলি, এবারে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমাকে আর কত লজ্জা দেবে? মিলি এইরকমই মেয়ে, সব সময় বেশি কথা বলে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। বলে আবির মিলিকে তাড়া করতে লাগলো আর মিলি দৌড়াতে লাগলো। স্নেহা সব দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। রাতের বেলা ফুলসজ্জার খাট খুব সুন্দর করে সাজানো আছে, চারিদিকে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজানো, আর বিছানার ঠিক মাঝখানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বড় করে লাভ আঁকা। স্নেহা ফুলসজ্জার খাটে সেজেগুজে আবিরের জন্য অপেক্ষা করছে, আর আবির ঘরের মধ্যে ঢুকতে যাবে তখনই মিলি আর বাকি মেয়েরা আবিরকে চেপে ধরলো। ঘরে এত সহজে ঢুকতে দেয়া যাবে না। কেন ঢুকতে দিবি না? এটা আমার ঘর। যার ঘরই হোক, 50,000 টাকা না দিলে ঢুকতে দেব না। হ্যাঁ, আপনাকে আগে টাকা দিতে হবে, তারপর ভেতরে ঢুকতে পারবেন। দেব না? কি করবি তুই? আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। আগে টাকা দে, তারপর বউয়ের সাথে যত খুশি ফুলসজ্জা করিস, কেউ আটকাবে না। যেদিন তোর ফুলসজ্জা হবে সেদিন তুই বুঝতে পারবি। যখন তোর বরকে ঘরে ঢুকতে দেবে না তখন বুঝবি। যখন আমার ফুলসজ্জা হবে তখন দেখা যাবে। এখন তুই তাড়াতাড়ি আমাদের 50,000 টাকা দে তো। দিচ্ছি। বলে আবির মিলিকে 50,000 টাকা দিয়ে দিল। এখন সর, আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। বলে আবির মিলিকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়লো। আমার দাদা ভাইয়ের জন্য নিজের বউয়ের কাছে যাওয়ার জন্য তরই সইছে না। এই চলো তোমরা, আমরা আমাদের টাকা পেয়ে গেছি, চলো চলো এবার টাকাগুলো ভাগ করে নিই। বলে মিলেই বাকি মেয়েদের সাথে সেখান থেকে চলে গেল। এদিকে আবির নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে আটকে দিল, আর স্নেহার কাছে এগিয়ে এসে স্নেহার সামনে বিছানায় বসলো আর স্নেহাকে মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো। এভাবে কি দেখছেন আবির? আমার যে খুব লজ্জা লাগছে। তোমাকে দেখছি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে স্নেহা। আমার যে লজ্জা করছে। আর লজ্জা করবে না, আজকেই তোমার সব লজ্জা দূর করে দেব। কিভাবে? আদর করে। তুমি জানো এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। আমিও অপেক্ষা করেছি, আপনি আমাকে প্লিজ নিজের করে নিন। তোমার ডাগর চোখের ইশারায় আর কি দূরে থাকা যায়? কাছে এসো সুন্দরী, দুজনে বসে প্রেম করি। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙের ছবি। তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটা মাত্র ফুল। তুমি আমার ভালোবাসার শিবলি বকুল ফুল। নীলাম্বরী শাড়ি পরে, কপালে টিপ পরে এই নিরালা রাতে আমার কাছে এসো প্রিয়। বাহ আবির, আপনি খুব সুন্দর ফ্লার্ট করতে পারেন তো। হাই, এত ভালোবাসা কোথায় রাখবো? নিজের বুকের মাঝে যতন করে রাখো ওগো মোর প্রিয়দর্শিনী। বলেই আবির স্নেহাকে শুয়ে দিল। তারপর স্নেহার বুকে আর কপালে কিচ করে একটান দিয়ে স্নেহার শাড়ি খুলে ফেললো, আর তারপর স্নেহার হাতের আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে স্নেহার ঘাড়ে মুখ গুজে দিল। একটু পরে হাত ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ গুজেই আদর করতে থাকলো স্নেহাকে। স্নেহা অপরম আবেশে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো আর একে অপরকে নিজের করে নিল। সকালবেলায় স্নেহার ঘুম ভেঙেই নিজেকে আবিষ্কার করলো আবিরের উন্মুক্ত বুকে, আর তা দেখে স্নেহা লজ্জা পেয়ে গেল। আমার বরকে ঘুমিয়ে থাকলে কত কিউট লাগে, মনে হয় কিস করে দেই। বলে স্নেহা আবিরের গালে কিচ করে বলল, কি ঘুমিয়ে থাকা মানুষটার সুযোগ নেওয়া হচ্ছে? আপনি জেগে আছেন তাহলে? হ্যাঁ, আমি জেগে আছি। আমার বউ আমাকে আদর করবে আর আমি জেগে থাকবো না, তা কখনো হয়? আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। না, যেতে দেব না, আদর করব। বলেই আবির স্নেহাকে বুকে চাপড়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি তাহলে এখন ফ্রেশ হতে চাই। ঠিক আছে, যাও সুইট হার্ট। কিছুক্ষণ পর স্নেহা স্নান করে সুন্দর নীল রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো, আর চুলের বিন্দু বিন্দু জল আবিরের ঘুমন্ত মুখে পড়তে লাগলো। আবির ঘোল লাগা দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে আস্তে স্নেহার দিকে এগিয়ে গিয়ে স্নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর স্নেহার ভেজা চুলে নাক ঘষতে লাগলো। তোমার চুলের গন্ধে আমি ডুবে যাচ্ছি সুইট হার্ট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু আবির, আমিও আপনার নেশা ভরা চোখে ডুবে যাচ্ছি। আবিরকে জড়িয়ে ধরে বলল, এইভাবেই সারা জীবন আমাকে ভালোবাসবে তো? আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না? কোথাও যাব না, কথা দিলাম, কিন্তু এখন আমাকে নিচে যেতে হবে, ছাড়ুন আমাকে। কেন নিচে যাবে তুমি?
ভুলে যাবেন না আমি এখন এই বাড়ির নতুন বউ। আমাকে তো সবার খেয়াল রাখতে হবে। সবার খেয়াল রাখার জন্য আমার মা আর সার্ভেন্ট সুনিতা আন্টি তো আছেই। তুমি এখন কোথাও যাবে না আমাকে ছেড়ে। আপনি আমাকে না ছাড়লে আমি কিন্তু পালাবো। পালিয়ে দেখাও দেখি, শক্ত করে ধরে রেখেছি। আবির দেখুন পেছনে কে দাঁড়িয়ে আছে। আবির পেছনে ঘুরে তাকাতে স্নেহা দৌড়ে পালিয়ে গেল। আমি তোমাকে রাতে দেখে নেব। আমাকে বোকা বানানো, তাই না? ঠিক আছে, দেখে নেবেন। এখন ফ্রেশ হয়ে নিচে আসুন। স্নেহা নিচে যেতেই মিলি এসে চেপে ধরল। বৌদি, কালকে রাতটা কেমন কাটলো? খুব সুন্দর রাত ছিল, তাই না? আবির দাদা তোমাকে সারা রাত ঘুমাতে দেয়নি, তাই না? খুব আদর করেছে। মিলি, তুমি এসব কি বলছো? তোমার মুখে কিচ্ছু আটকায় না। আমাকে লজ্জা দিতে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। যেদিন তোমার টাইম আসবে আর তোমাকে কেউ লজ্জা দেবে তখন তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যখন আমার টাইম আসবে তখন দেখা যাবে। আচ্ছা, আমি এখন কিচেনে যাচ্ছি সবার জন্য চা করতে। বলে স্নেহা কিচেনে চলে গেল। কিচেনে গিয়েই দেখলো রেবেকা চৌধুরী কিচেনে রান্না করছে। মা, আমি কি আপনাকে হেল্প করতে পারি? না বৌমা, তুমি এই বাড়িতে নতুন বউ, তুমি এখনই কাজ করতে পারবে না। না মা, আমি আপনাকে হেল্প করতে চাই। তাহলে তুমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে যাও। ঠিক আছে। বলে স্নেহা কফি বানিয়ে সবাইকে দিতে গেল। প্রথমে কে মিলিকে দিল, তারপর আবিরের কাকি পাপিয়া চৌধুরীকে দিতে আসলো। কাকি, আপনার কফি নিন। পাপিয়া চৌধুরী কফি হাতে নিয়ে বলল, তা স্নেহা, তুমি কফি ঠিক করে বানিয়েছো তো? কেন কাকি, আমি তো কফি বানাতে পারি। না, এটা তো তোমাদের হাগরের কফি নয়। তোমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে তো সস্তার কফি হয়, আর এটা খুব দামি কফি। তাই মা, তুমি বৌদিকে এভাবে কেন বলছো? মিলি, তুই চুপ কর। আমাকে শেখাতে আসিস না কিভাবে কথা বলতে হয়। আমি এদের মতো মিডল ক্লাস মেয়েদের ভালো করে চিনি। বড়লোক ছেলেদের ফাঁসিয়ে কি করে বিয়ে করতে হয় এরা ভালো করেই জানে। না, আপনি জানেন না। আমি আবিরকে টাকার জন্য বিয়ে করিনি। আবিরকে আমি ভালোবাসি, তাই বিয়ে করেছি। এই মেয়ে, তুমি আমার মুখে মুখে কথা বলছো? মুখে মুখে কথা বলতে বাধ্য হচ্ছি কাকি। আচ্ছা, আমি এখন বাবাকে কফি দিতে যাচ্ছি। বলে স্নেহা আরমান চৌধুরীর ঘরে চলে গেল। বাবা, আপনার জন্য কফি এনেছি। তোমার সাহস কি করে হলো এই ঘরে আসার? বেরিয়ে যাও এই ঘর থেকে। কিন্তু বাবা, আমি তো শুধু আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। তোমার মতো একটা ফালতু মেয়ের হাতে বানানো কফি খাবো আমি? তোমার মতো মিডল ক্লাস মেয়েদের আমি ঘৃণা করি। বাবা, আমি এখন আপনার বৌমা, আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? হ্যাঁ বলছি। তুমি কি ভেবেছো আমি তোমাকে মেনে নেব? সেটা কোনোদিনও হবে না। তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছো। আমার ছেলে আমাকে এখন ঘৃণা করে। সেটা তো আপনার ভুলেই হয়েছে। আপনি যদি আমাকে আর আবিরকে আলাদা করার চেষ্টা না করতেন তাহলে আপনার ছেলে আপনাকে ঘৃণা করতো না। আমি যা করেছি আবিরের ভালোর জন্য করেছি। তোমার মতো মেয়েরা শুধু বড়লোক ছেলেদের ফাঁসাতে পারে। এমন সময় আবির আরমান চৌধুরীর ঘরে চলে আসলো আর বলল, মুখ সামলে কথা বলো ড্যাড। বলে যে ওরা স্নেহা তোমার বৌমা। তুমি তোমার বউকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, না হলে এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। স্নেহা, তুমি এখানে কেন এসেছো এই লোকটার ঘরে? আমি শুধু কফি দিতে। তোমার লজ্জা করলো না এই লোকটাকে কফি দিতে এসেছো? এই লোকটাকে আমি ঘৃণা করি। আবির, তুমি এটা কি বলছো? আমি তোমার ড্যাড হই। চুপ করো তুমি। নিজের ছেলেকে ধোকা দেওয়ার সময় মনে ছিল না, এখন ড্যাড বলছো? দেখো, আমি যা করেছিলাম তোমার কথা ভেবেই করেছিলাম। না ড্যাড, তুমি যদি আমার কথা ভাবতে তাহলে ওই রকম নোংরা ষড়যন্ত্র করতে না। তাও আমার শত্রু মঞ্জুলিকার সাথে মিলে, যে মেয়েটাকে আমি ঘৃণা করি। কিন্তু ও তো তোমার ছোটবেলার বন্ধু ছিল। এক সময় বন্ধু ছিল, এখন না। এখন ও আর আমার স্নেহার শত্রু। আমি তোমাকে এই জন্য কোনোদিনও ক্ষমা করতে পারবো না ড্যাড। আর একবার ভেবে দেখুন, বাবাকে ক্ষমা করে দিন। কোনোদিনও ক্ষমা করব না। আর এখন তুমি চলো এই ঘর থেকে। আর কোনোদিনও এই লোকটাকে কফি দিতে আসবে না। বলে আবির স্নেহাকে নিয়ে নিচের ঘরে চলে আসলাম। আবির, আপনার ড্যাডকে কোনোদিনও আমাকে মেনে নেবে না? একদিন সব ঠিক হয়ে যাবে, আর ড্যাডও একদিন তোমাকে মেনে নেবে। এখন চোখের জল মোছো। ঠিক আছে। বলে চোখের জল মুছে নিল। আচ্ছা আবির, এখন নিচে গিয়ে সবার জন্য খাবার রেডি করছি, আর আপনিও ডাইনিং টেবিলে চলে আসুন। ঠিক আছে, যাও। স্নেহা কিচেনে গিয়ে কফির মগটা রেখে দিল, খাবার ডাইনিং টেবিলে নিয়ে এসে সবার প্লেটে দিতে লাগলো। হঠাৎ আরমান চৌধুরীকে খাবার দিতে যাবে, তখন পাপিয়া চৌধুরী স্নেহার পায়ের সামনে পা বাড়িয়ে দিল, আর সব খাবার আরমান চৌধুরীর গায়ের উপর পড়লো। আই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে খাবার ঢেলে দিলে? বাবা, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এই কাজটা করিনি।
আমি জানি তুমি ইচ্ছে করে এই কাজটা করেছো। একটা হাড় হাবাতে মেয়ে তুমি। দাদা আপনি একদম ঠিক কথা বলেছেন। এসব হাগড়ে মেয়েরা এরকমই হয়। আসলে এই মেয়ে একটা অপয়া মেয়ে। মা, তুমি এসব কি কথা বলছো? তুমি বৌদিকে অপয়া কেন বলছো? বৌদি তো বলছে ইচ্ছে করে করেনি। মিলি, তুই আর একটা কথাও বলবি না। সব সময় বড়দের মুখে মুখে কথা। চুপ কর। কাকি আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এই কাজটা করিনি। কিছু একটাই ধাক্কা খেয়ে এটা হয়ে গেছে। সব এই মেয়েটার নাটক। আসলে সব ফালতু মেয়েরা এরকমই হয়। ও আমার উপর বদলা নেওয়ার চেষ্টা করছে। কেন বদলা নেওয়ার চেষ্টা করব আমি? কারণ আমি তোমার লোভের পথে কাটা হওয়ার চেষ্টা করেছিলাম, তাই। এসব আপনি কি বলছেন বাবা? কিসের লোভ? আমি কোনো লোভ করিনি, বুঝতে পেরেছেন আপনি? দাদা আপনি ঠিক বলেছেন। হাগরের মেয়েরা খুব লোভী হয়। দেখেছে বড় লোকের ছেলে, তাই ফাঁসিয়ে নিয়েছে। ব্যাস মা, আর একটাও কথা যদি তুমি বৌদিকে বলো তাহলে আমি আবির দাদাকে ডেকেই আনবো। তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। আমি তোর দাদাকে ভয় পাই না। প্লিজ, আপনারা এইভাবে আমাকে অপমান করতে পারেন না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির বলে আপনারা আমাকে এভাবে অপমান করছেন। হ্যাঁ তাই, তুমি মধ্যবিত্ত। এমন সময় চিৎকারের আওয়াজ শুনে আবির সেখানে চলে আসলো আর বলল, এখানে এত চিৎকার হচ্ছে কেন? কি হয়েছে? দেখো তোমার বউ আমাদের মুখে মুখে কথা বলছে। কেমন অপয়া মেয়েকে বিয়ে করেছো তুমি। এর থেকে তুমি ওই মঞ্জুলিকাকে বিয়ে করলেই পারতে। তোমার সাহস কি করে হলো এসব কিছু বলার? তুমি স্নেহাকে অপয়া বললে? দেখো আবির, তুমি শান্ত হও। এই স্নেহা ইচ্ছে করে আমার উপর খাবার ঢেলে দিয়েছে। না দাদা ভাই, বৌদি ইচ্ছে করে করেনি। আমি জানি স্নেহা ইচ্ছা করে এই কাজ করতে পারে না। স্নেহা, তোমাকে আর এখানে থাকতে হবে না। চলো রুমে, চলো। আর তোমাকে না বলেছিলাম ড্যাডকে কোনো কিছু না দিতে? তাহলে কেন দিতে এসেছো? আমি ড্যাডকে ঘৃণা করি। তুমি কেন এরকম ভাবে কথা বলছো আমার সাথে? আমাকে আর কত কষ্ট দেবে? যতদিন বেঁচে থাকবো ততদিন। তুমি যে পাপ করেছো তার জন্য তো রেহান আর মঞ্জুলিকার সাথে তোমাকেও জেলে পাঠানো উচিত ছিল। শুধুমাত্র মায়ের কথা ভেবে আমি তোমাকে জেলে পাঠাইনি। আমি তোমাকে এত ঘৃণা করি, এত, যে কোনো ছেলে তার ড্যাডকে কোনোদিনও করেনি। তখন স্নেহা আবিরের কাছে এসে আবিরের পাশে দাঁড়ালো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও বেটা। তুমি আমার একমাত্র ছেলে। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? থাকতে হবে তোমাকে, এটাই তোমার শাস্তি। যতদিন না তুমি স্নেহাকে মন থেকে মেনে নিচ্ছ ততদিন। আমি এই হাড় হাবাতে মেয়েকে কোনোদিনও মেনে নিব না। আমি তোমার আবার বিয়ে দেব। জাস্ট শাট আপ ড্যাড। আমার স্ত্রীর সামনে তুমি এই কথাটা বলতে পারলে? ড্যাড নামের কলঙ্ক। তোমার মতো ড্যাড যেন কারো না হয়। আমি স্নেহাকে নিয়ে আজকে এ বাড়ি ছেড়ে চলে যাব। তারপর তুমি থাকো একা একা। না, আমরা যাব না। এটা আমার শ্বশুর বাড়ি। কিন্তু সুইট হার্ট, আমি কোনো কিন্তু নয়।